প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শেষ পর্যন্ত স্বীকার করলেন ডিপ স্টেট ওনাদেরকে প্রস্তাব করেছিল ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, এবং ডিপ স্টেট সাজিয়ে দিয়েছিল নীল নকশা যে কিভাবে থাকবে, কিভাবে বিএনপির নেতাদেরকে ব্ল্যাকমেল করবে। মামলার দিয়ে যেহেতু সব নেতার নামে মামলা ছিল, সেই মামলাগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে, এমনকি তারেক রহমানেরও যে মামলা ছিল সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, এবং শেষ পর্যন্ত তারা ২৯ সাল পর্যন্ত, মানে হাসিনা যতদিন ছিল সে ততদিন পর্যন্ত থেকে যাবে এমন একটা প্ল্যান সাজিয়ে দিয়েছিল, নিজের মুখে স্বীকার করেছেন। সো এটাই ছিল আসল কাহিনী আসলে। এরকমই হতে চেয়েছিল এবং এরকমই করতে চেয়েছিল। প্রথম দিকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের, মানে নির্বাচনের নাম উচ্চারণ করা যেত না। নির্বাচনের কথা বললেই মানে তেড়ে আসার মতো অবস্থা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এরপরে বের হলো কি, অল্প সংস্কার, বেশি সংস্কার, কম সংস্কার, এরকম প্যাকেজের কথা আমরা শুনলাম। আসলে শেষ পর্যন্ত কোনো প্যাকেজে কিন্তু কোনো কাজে লাগেনি। মানে শুধুমাত্র ১৮ মাস নষ্ট ছাড়া, এবং যে জুলাই সনদটা রেখে গেছে সেইখানেও এত বেশি প্রশ্নবিদ্ধ করে গেছে যে, যেই জুলাই সনদের, মানে এই জুলাই সনদের জের টানতে টানতে দেখবেন যে মারপিট লেগে গেছে। সংসদে তো লেগেই যাচ্ছে ১ মাসের মধ্যেই। মানে এটা ক্লিয়ার কোনো কিছু করে নাই। এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্যই এইভাবে করে গেছে। গোঁজামিল মিল দিয়ে, মানে টাইম পাস করার জন্য। তারা তো টাইম পাস করার জন্য এটা করেছে। জুলাইকে মূল্যায়ন করা, বাংলাদেশের মানুষকে মূল্যায়ন করা, জুলাইতে যারা শহীদ হয়েছে তাদেরকে মূল্যায়ন করা। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য ছিল একটা সময় ক্ষেপণ করা। টেনে, টেনে সময় নষ্ট করা। কিভাবে মানে দীর্ঘায়িত করা যায়? আপনাদের নিশ্চয়ই মনে আছে ডক্টর ইউনূসই তো বলেছিলেন, উনাকে ৫ বছর চাই, উনাকে ৫০ বছর চাই, সেরকমই বলেছিল। তো আমাদের এই, মানে তরুণ নেতারা বা আরও অনেকেই নির্বাচনের কথা বলেই তেড়ে আসতো। সেই সাথে জামাতও, সরকারও, মানে জামাত তো তখন, জামাত আর এনসিপি তো তখন আসলে সরকারেই ছিল। মানে সরকার বলতে জামাত এনসিপিই ছিল। তো আজকে নিজের মুখেই স্বীকার করলেন আসিফ মাহমুদ। আমি আবারও বলছি, বাট আপনি একটু কথা শুনায়ে নিয়ে আসিফ মাহমুদের নিজের মুখে কি বলেছেন। একজন বলছিলেন, শুনছিলাম যে সারুল হোসেন ভাই বলছিলেন যে হিপোক্রেসির কথা। সাংবিধানিক ধারাবাহিকতার ওই অংশটাই ওনাদের প্রয়োজন, যেটা আসলে ওনাদের স্বার্থের জন্য কাজে লাগে। যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা ভঙ্গ করলে ওনাদের লাভ হয়, সেটা আবার ওনাদের জন্য হারাম। যেমন সাংবিধানিক ধারাবাহিকতা যদি রক্ষা করতে যাই, তাহলে তো নির্বাচনটা ২৯ সালে হওয়ার কথা। এবং আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম, শুরুর থেকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী তাদেরকে আসলে লিস্টেড বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটা শেষ করেন। আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করে। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু টাইমে ফেসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপ করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেনদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামও সাজা ছিল। সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়। তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে আমরা কিন্তু সেটাতে সায় দিই। আমরা সবসময় গণতন্ত্রকে সামনে রেখেছি, এবং সেটার প্রতি কমিটমেন্ট রাজ সরকারের ছিল বলেই নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচন যেন প্রস্তুত না হয় সেজন্য নিজের আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। কিন্তু আমরা থাকা ব্যক্তি এই সরকারের মন্ত্রী পদমর্যাদায় আছেন, যদিও এই সরকার দলই আমাদের পদত্যাগ সে সময় চেয়েছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের এক ধরনের চুক্তি না করিয়ে। কিন্তু তারাই এই ধরনের কার্যক্রম এখন করলো, তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ। সুতরাং এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো, যাদেরকে তারা এখন পুরস্কৃত করে, তাদেরকে ব্যবহার করেছে। তো এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম। তো ওই সাংবিধানিক ধারাবাহিকতার নেগেটিভ তখন আমাদের একটু ডিস্টার্ব করছে সাউন্ডে। এনিওয়ে, উনি বলছেন যে সাংবিধানিক দোহাই যেখানে যেখানে বিএনপি দরকার হয় সেখানে সাংবিধানিক দোহাই দেয়, যেখানে যেখানে দরকার হয় না। এবং উনি বলছিলেন যে প্রশাসক নিয়োগের কথা। প্রশাসক নিয়োগ, মানে নিয়োগের ক্ষেত্রে এখন প্রশাসক যারা আছে তারা নির্বাচন করলে তারা কী হবে। কিন্তু
আমরা সবচেয়ে নির্দলীয় একটি সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই সময়ে তাদের পছন্দ মতোই মানে এনসিপি এবং জামাতের পছন্দ মতোই কিন্তু লোকজন বসানো হয়েছে। তখন যদি দলীয়করণ, ব্যক্তিগতকরণ, আত্মীয়করণ, বন্ধুকরণ হতে পারে, তাহলে এখন বিএনপির সময় দলীয়করণ। আর এখন যদি জামাত ক্ষমতায় থাকতো বা এনসিপি ধরুন ক্ষমতায় থাকতো, এখানে কি দলীয়করণ হতো না? মানে নির্দলীয় আমাকে আপনাকে নিয়ে বসায় দিত মানে যোগ্যতার ইয়েতে। সেটা তো আমরা তাদের মধ্যেও দেখি নাই। তারাও তো দেখলাম যে আত্মীয়করণ, দলীয়করণ, এলাকাকরণ মানে ঘরের মধ্যে থেকে নিয়ে আম বানিয়ে দিল কিছু একটা। এরকমই তো হয়েছে। সো আসলে বাংলাদেশের ক্ষেত্রে এইসব কথা বলে মানে এই কালচারটা চালু হয়নি। আর এই কালচারটা এখন বিএনপিকে আমি বলছি না যে বিএনপির এটা করাটা ঠিক হয়েছে। কিন্তু আমরা তো আসলে সেরকম কোনো উদাহরণ তৈরি করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকারই তো কোনো উদাহরণ তৈরি করতে পারে নাই। আমরা দলীয় সরকারকে কিভাবে দোষ দেব? অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম কোনো উদাহরণ তৈরি করত, তাহলে তো আমরা দলীয় সরকারকেও বলতে পারতাম যে এরকম একটা সরকার আমাদের ছিল যারা নির্দলীয়ভাবে কাজ করেছে, আত্মীয়তা ছাড়া কাজ করেছে। এখন তার সেটা বলার ইয়ে নাই। আর উনি খুবই সাধু হয়ে গেছেন যে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিল কিন্তু ওনারা থাকেননি। নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে দেখে উনি সরে গিয়েছেন। কিন্তু উনি তো করতেই চেয়েছিলেন। শেষ পর্যন্ত নির্বাচনটা ওনার ভাগ্যে জুটেনি। নির্বাচন করার জন্য উনি কি না করেছেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চিকন, চিকন করে মানে দেখতে যেরকম চিকনা, কথা বলে সেরকম চিকনা, চিকনা করে মনে হয় যে ওর মতো ভালো মানুষ আর কেউ নেই। আমার তো ওরে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে অপু আর অপুর বউ কোথায়? মানে অপুর কথা এখন শুনতে চাই আমরা। ঠিক আছে? অপুর এবং অপুর বউকে ও মেরে ফেলছে কিনা সেটা এখন সন্দেহ। যে ওর হাঁস খাওয়ার গল্প শুনাইছে। সেই অপু তো ওর ব্যাপারে সমস্ত কিছু মানে ইয়ে করে দিয়েছিল, তথ্য ফাঁস করে দিয়েছিল। ওর গোমর সব ফাঁস করে দিয়েছিল কিভাবে, সে কি কাহিনী করছে। তো সেই হাঁস খাওয়ার গল্প ওইখানেই শেষ হয়েছে। এখন আর হাঁস খাওয়ার গল্প শোনায় না। এখন শুধু চিকনা, চিকনা করে কথা বলে যে ওর মতো ভালো মানুষ আর কেউ নেই। কিন্তু ও তো বদের হাড্ডি, ওই তো যত সর্বনাশের কাজ করছে। মানে ওদের একেকজনের আমলনামা বের হলে যে কি অবস্থা হবে, বিশেষ করে ওর আমলনামা যদি বের হয়। আর আমরা তো চাই যে ওর আমলনামাটা বের হোক। এনিওয়ে মানে ২০২৯ সাল পর্যন্ত থাকার পরিকল্পনা ছিল কিন্তু শেষ পর্যন্ত গিলতে পারে নাই। এটাই হচ্ছে বিষয় যে লন্ডনে এসে এটার সমাধান করতে হয়েছে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস নিজেও থাকতে চেয়েছিল। এইজন্য বলেছে ৫ বছর, ১০ বছর, ৫০ বছরও থাকতে চেয়েছে। মানে ওনার মরে যাওয়ার পরেও ওনার থাকার ইচ্ছা ছিল। আর এদের তো থাকার ইচ্ছেই ছিল। এরা তো থাকার ইচ্ছা ছিল এবং ক্ষমতা ছেড়ে আসছে নির্বাচন করার জন্য। ২ টা কোথাও জায়গা পায় নাই নির্বাচন করার মতো সুবিধা করতে পারে নাই। কারণ নির্বাচন করতে গেলে এরা ধরা খেয়ে যাবে। আর এরা নির্বাচন করার জন্য কি না করেছিল তখন। এনিওয়ে নিজের মুখেই স্বীকার করে নিল আসলে অল্প সংস্কার, বেশি সংস্কার, কম সংস্কার এগুলো ছিল এক ধরনের ফালতু ইয়ে। তারা কোনোদিন দেশের কথাও চিন্তা করে নাই যারা সরকারে ছিল ইউনূস সরকার। দেশের কথা তো চিন্তা করেনি, জুলাইয়ের কথাও চিন্তা করেনি। তাদের আসলে কোনো মায়া দয়া ছিল না। তাদের মায়া দয়া ছিল তাদের ক্ষমতা কীভাবে দীর্ঘায়িত করা যায় সেই চেষ্টা আপ্রাণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারে নাই। কারণ মানুষ তাহলে ক্ষেপে যেত তাদের উপরে। ঠিক আছে? আর বিএনপিও এখানে বুদ্ধিমানের মতো কাজ করেছে, নির্বাচনটা আদায় করে নিয়েছে। না হয় এরা সারা জীবন নড়ত না। এরা এই এখনই তো স্বীকার করছে ২৯ সাল পর্যন্ত থাকার পরিকল্পনা তাদের ছিল।